বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের এই অনলাইন ক্লাস দেখছো বা শুনছো, সকলকে হাজী মনির আহমদ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল ইসলাম শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই মহামারীর দুর্যোগ সময়ে স্বাস্থ্যবিধি মেনে দিন অতিবাহিত করছো। আজকে এই ক্লাসের শুরুতেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাজী মনির আহমদ ডিগ্রি কলেজ, জিএম হাট, ফুলগাজী, ফেনী। মোবাইল নম্বর 01913362719। শিক্ষার্থীরা, চলো আমরা এখন অনলাইন ক্লাসের মধ্যে মূল বিষয় নিয়ে আলোচনা করি। একাদশ দ্বাদশ শ্রেণী, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে দিল্লি সালতানাত যুগ 1206 থেকে শাসন শুরু হয়েছিল, 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। গত ক্লাস আমি 3টি ক্লাস নিয়েছিলাম প্রথম অধ্যায়ের। বিশেষ করে প্রথম অধ্যায়ে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, সেই ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার 3টি ক্লাস নিয়েছিলাম। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়, সুলতান মাহমুদের ভারত অভিযান, এবং তৃতীয় ক্লাস নিয়েছিলাম মুহাম্মদ ঘুরির ভারত বিজয়। আজকে দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে দিল্লির সালতানাত যুগ। আর এই দিল্লির সালতানাত যুগের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন সুলতান কুতুবউদ্দিন আইবিক। তাহলে বুঝতে পারছো যে আজকের এই দিল্লির সালতানাত যুগের যিনি গোড়াপত্তন করেছিলেন তিনি সুলতান কুতুবউদ্দিন আইবিক। আজকে তার বিষয় নিয়েই তোমাদের আলোচনা করব। তাহলে আজকে তোমাদের বিষয় যেটা পড়াবো সেটা হলো সুলতান কুতুবউদ্দিন আইবিক, যিনি 1206 সালে থেকে 1210 সাল পর্যন্ত দিল্লির সালতানাত যুগের স্বাধীন সুলতান হিসেবে তিনি শাসন কার্য পরিচালনা করেন। তাহলে বুঝতে পারছো যে সুলতান কুতুবউদ্দিন আইবিক তার এই প্রথম জীবন থেকে শুরু করে আমরা তার কর্মজীবন এবং দিল্লিতে তিনি যে সালতানাত যুগ প্রতিষ্ঠা করেছেন এবং সেই সালতানাত যুগ পরবর্তীতে অনেক দিন পর্যন্ত এখানে ছিল, সেই বিষয় নিয়েই আলোচনা করব। তাহলে আজকে পাঠের বিষয় সুলতান কুতুবউদ্দিন আইবিক। তোমাদের যে বিষয় আজকে যে বিষয়গুলো আলোচনা করব এটাকে বলা শিখন ফল। যে বিষয়গুলো শিখাবো তার মধ্যে 1 নম্বর হলো কুতুবউদ্দিন আইবিকের পরিচয়, এরপর মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে কুতুবউদ্দিন আইবিক, এরপর 3 নম্বর দাস বংশ বা মামলুক বংশ এবং দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠা, আর সর্বশেষ কুতুবউদ্দিন আইবিকের কৃতিত্ব নিয়ে তোমাদের আলোচনা করব। তবে এই আলোচনাগুলো হবে অতি সংক্ষিপ্ত। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে এখন আমরা এই 4টি বিষয় নিয়েই আমরা আলোচনা করি। প্রথমেই কুতুবউদ্দিন আইবিকের পরিচয়। কুতুবউদ্দিন আইবিকের পরিচয় সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে তোমাদের কয়েকটি বিষয় পয়েন্ট আউট করেছি। তার মধ্যে একটি হলো যে কুতুবউদ্দিন আইবিক তিনি জন্মগ্রহণ করেছেন তুর্কিস্তানের। তার আদি নিবাস ছিলেন
তুর্কিস্তানে। আর তাকে কুতুবউদ্দিনের সাথে আইবিক আইবিক এই শব্দের অর্থ হলো চন্দ্র দেবতা। বলা হয়ে থাকে কুতুবউদ্দিন আইবিক চন্দ্রগ্রহণের সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য তাকে আইবিক শব্দ ভূষিত করেছেন। আরও অন্যান্য ঐতিহাসিকগণও বলে থাকেন যে আইবিক শব্দের অর্থ যে তাকে বিশেষ করে তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ভাঙা ছিল, এই জন্য তাকে আইবিক বলা হয়। কুতুবউদ্দিন আইবিক কিন্তু প্রথম জীবনে দাস হিসাবে জীবন শুরু করেন। তবে এই দাস হিসাবে জীবন শুরু করলে ঘটনাক্রমে হাত বদল হতে থাকে বিভিন্ন লোকের। সর্বশেষ মোহাম্মদ ঘুরির নিকট আসেন দাস হিসাবে। এরপর মোহাম্মদ ঘুরির নিকট যখন কুতুবউদ্দিন আইবিক দাস হিসাবে আসেন, আর পরবর্তীতে তার নিজের যোগ্যতা, তার কর্ম দিয়ে মোহাম্মদ ঘুরির খুব কাছের লোক হয়ে যান। পরবর্তীতে ঘুরির সেনাপতি হন। আর মোহাম্মদ ঘুরির তিনি যখন হিন্দুস্তান বিজয় করেন, হিন্দুস্তান বা ভারত বিজয় করেন, ভারত বিজয় করার পর এই হিন্দুস্তান বা ভারতের দায়িত্ব অর্পণ করেন এই কুতুবউদ্দিন আইবিককে। আর কুতুবউদ্দিন আইবিকের একটি উপাধি ছিল লাখ বক্স, কেন তিনি প্রচুর পরিমাণ টাকা দান করতেন। আর বিশেষ করে তাকে বলা হয়ে থাকে লক্ষ টাকা দান করার কারণেই মূলত তাকে লাখ বক্স উপাধি দেওয়া হয়। আর সর্বশেষ তিনি যে কারণে বিখ্যাত হয়ে আছেন কুতুবউদ্দিন আইবিক, তার আসল যে পরিচয়টা, তিনি এই ভারতে যখন মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন, সেই সময় তিনি যেহেতু দাস ছিলেন, আর দাসের আরবি শব্দ মামলুক, তিনি দাস ছিলেন, তার এই মামলুক বংশ বা দাস বংশ দিল্লিতে প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি দিল্লিতে সালতানাত যুগ বা মুসলিম সালতানাত শাসন তিনি প্রতিষ্ঠা করেন। আর এই কুতুবউদ্দিন আইবিক তিনি যে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, তিনি যে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন, এই জন্যই মূলত তিনি এত বিখ্যাত হয়ে আছেন। তাহলে আমরা কুতুবউদ্দিন আইবিকের সংক্ষিপ্ত পরিচয় জানলাম যে কুতুবউদ্দিন আইবিক প্রথম জীবনে দাস ছিলেন, পরবর্তীতে মোহাম্মদ ঘুরির কাছে আসেন, তার যোগ্যতাতে তিনি পরবর্তীতে দিল্লিতে শাসন কার্য পরিচালনা করেন এবং তিনি দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেন, সালতানাত যুগ প্রতিষ্ঠা করেন। আমি একটু প্রতীকী ছবি দিয়েছি সুলতান কুতুবউদ্দিন আইবিকের। আর তিনি 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতে স্বাধীন সালতানাত যুগের শাসক ছিলেন। মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে কুতুবউদ্দিন আইবিক 1192 থেকে 1206 সাল পর্যন্ত তিনি কিন্তু মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে ছিলেন। আমি এখানে বলে রাখি যে কুতুবউদ্দিন আইবিক কিন্তু মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি ছিলেন। তরাইনের তৃতীয় যুদ্ধে, বিশেষ করে 1192 সালে তরাইন নামক জায়গাতে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজের যুদ্ধ হয়। এই যুদ্ধে কুতুবউদ্দিন আইবিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যখন হিন্দুস্তান বিজয় হলো, বিজয়ের পর কুতুবউদ্দিন আইবিক হিন্দুস্তানের দায়িত্ব দিলেন। তবে মোহাম্মদ ঘুরি ঘুর রাজ্যের অধিপতি ছিলেন, তার প্রতিনিধি হিসাবে কিন্তু কুতুবউদ্দিন আইবিক তিনি শাসন কার্য পরিচালনা করেন এই হিন্দুস্তান বা ভারতের। এই সময়কালটা ছিল 1192 থেকে 1206 সাল পর্যন্ত। ভারত বা হিন্দুস্তান শাসন করেন মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে। আর তিনি যখন মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে হিন্দুস্তান বা ভারতের শাসন কার্য পরিচালনা করেন, ঠিক সেই সময়ে তিনি রাজ্য বিস্তার করেন, বিশেষ করে ভারতের উত্তর ভারত এবং পূর্ব ভারত। উত্তর ভারত বলতে বিশেষ করে ভারতের
উত্তর পশ্চিম সীমান্ত এই এলাকায়, পাশাপাশি পূর্ব ভারত বলতে আমাদের বাংলাদেশ, বাংলা অঞ্চল, মূলত কুতুবউদ্দিন আইবিকের সময় কিন্তু বখতিয়ার খিলজি, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কিন্তু আমাদের এই বাংলা বিজয় করেন, বিহার বিজয় করেন। এই কুতুবউদ্দিন আইবিক এর সময় কিন্তু এটা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, কুতুবউদ্দিন আইবিক তিনি দাস ছিলেন, আর দাসের আরবি শব্দ হচ্ছে মামলুক। তিনি দিল্লিতে, তিনি যেহেতু দাস ছিলেন, তিনি দিল্লিতে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন, যার সময়কাল ছিল 1206 থেকে 1290 সাল পর্যন্ত। দীর্ঘ সময় কিন্তু মামলুক বংশ প্রতিষ্ঠা, এখানে বংশ ছিলেন, মামলুক বংশ ছিল বা দাস বংশ ছিল। আর দাস বংশের মধ্যে মোট 11 জন শাসক ছিলেন। আর এই দাস বংশের 11 জনের মধ্যে বিখ্যাত কয়েকজন ছিলেন, তার মধ্যে সুলতান কুতুবউদ্দিন আইবিক, তিনি বংশ প্রতিষ্ঠা করেন এবং প্রথম সুলতান। এরপর শ্রেষ্ঠ শাসকের মধ্যে আরেকজন আছে সুলতান ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশের পর তার কন্যা সুলতান রাজিয়া, এবং সর্বশেষ একজন বিখ্যাত শাসক ছিলেন, তার নাম সুলতান গিয়াসউদ্দিন বলবান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন বা দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবিক, এবং যারা দাপটের সাথে তারা বেশ অনেক দিন শাসন কার্য পরিচালনা করেন। আমরা দেখতে পাই যে ভারতে যে দাস বংশ প্রতিষ্ঠা হয়েছে বা মামলুক বংশ প্রতিষ্ঠা হয়েছে, এই মামলুক বংশ বলা বা দাস বংশ বলা কতটুকু যুক্তিযুক্ত? আসলে কি এটা কি দাস বংশই না কি এটা? তো অনেক ঐতিহাসিকগণ বলে থাকেন যে এই দাস বংশকে বা মামলুক বংশকে তথাকথিত দাস বংশ বলা হয়ে থাকে, কেননা এই দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবিক। কিন্তু কুতুবউদ্দিন আইবিক দাস বংশ প্রতিষ্ঠা করলেও এই 11 জন শাসক তারা তো সবাই আর দাস ছিলেন না, কেননা এখানে আমরা দেখতে পাই সুলতান কুতুবউদ্দিন আইবিক, সুলতান ইলতুৎমিশ, সুলতান রাজিয়া, সুলতান গিয়াসউদ্দিন বলবান, এই যে নামগুলো আমরা দেখতে পাই, এরা যখন শাসন কার্য পরিচালনা করেন তার আগেই কিন্তু তারা দাস থেকে মুক্ত হয়ে যান, এক। আর দ্বিতীয় কথা হলো যে সবাই কিন্তু দাস ছিলেন না, তবে দাস বংশের মধ্যে কিন্তু সবাই তুর্কি ছিলেন। ঐতিহাসিকগণ বলে থাকেন যে না, ভারতে কুতুবউদ্দিন আইবিকের যে প্রতিষ্ঠিত দাস বংশ, এটাকে দাস বংশ না বলে এটা তথাকথিত দাস বংশ, তবে এই দাস বংশ না বলে এটাকে যদি বলা হয় তুর্কি বংশ, তাহলেই যুক্তিযুক্ত হতে পারে। কেননা এই মামলুক বংশে বা দাস বংশের মধ্যে যত 11 জন শাসকের মধ্যে সবাই তো আর দাস ছিলেন না, তবে সবাই কিন্তু তুর্কি ছিলেন। এই জন্য ঐতিহাসিকগণ বলে থাকেন যে এটাকে দাস বংশ বা মামলুক বংশ না বলে যদি তুর্কি বংশ বলা হয়, এটাকেই যুক্তিযুক্ত তারা মনে করেছেন ঐতিহাসিকগণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে সবচেয়ে কুতুবউদ্দিন আইবিকের গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেটা হলো কুতুবউদ্দিন আইবিক দিল্লিতে সালতানাত যুগ প্রতিষ্ঠা করেন বা দিল্লিতে সালতানাত শাসন প্রতিষ্ঠা করেন। তার সময়কাল ছিল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে। দীর্ঘ সময় দিল্লিতে মুসলিম সালতানাত শাসন প্রতিষ্ঠা করেন। আমরা সেই বিষয় নিয়ে দু একটি আলোচনা করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মোহাম্মদ ঘুরি, তার তো কোনো সন্তান ছিল না, পুত্র সন্তান ছিল না, কোনো কন্যা সন্তানও ছিল না। তিনি যখন মারা যান 1206 সালে, ঠিক এই সময় মোহাম্মদ ঘুরির প্রধান 3 জন কৃতদাস ছিলেন। এই প্রধান 3 জন কৃতদাসের মধ্যে একজন নাম ছিল তাজউদ্দিন এলদুজ, তাকে দায়িত্ব দিয়েছিলেন কেরমানের শাসনকর্তা হিসেবে। এরপর তার আরেকজন বিখ্যাত দাস ছিলেন, তার নাম নাসিরউদ্দিন কুবাচা, তাকে শাসন কার্য পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন মুলতানে। এরপর কুতুবউদ্দিন আইবিক
তাকে শাসনকার্য পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছিলেন হিন্দুস্তান বা ভারতের শাসনকর্তা হিসেবে। কুতুবউদ্দিন আইবিক তিনি ভারতে দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেন ওই সময় যখন মুহাম্মদ ঘুরি তিনি হঠাৎ করে 1206 সালে তিনি মারা যান। ঠিক সেই সময় তিনি দিল্লিতে 1206 সালে তিনি সালতানাত যুগ প্রতিষ্ঠা করেন, যে শাসনকার্য পরিচালিত হয়েছিলেন 1526 সাল পর্যন্ত। আর দিল্লিতে যে সালতানাত যুগ প্রতিষ্ঠা হয়েছিলেন, এই দিল্লি সালতানাত যুগ সময়ে এখানে 5টি বংশ দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করেন। তার মধ্যে একটি হলো মামলুক বা দাস বংশ, যেটা কুতুবউদ্দিন আইবিক প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর হলো খলজি বংশ। এরপর 3 নম্বর হচ্ছে তুগলক বংশ, 4 নম্বর সৈয়দ বংশ, আর 5 নম্বর লোদি বংশ। এই 5টি বংশ এই দিল্লির শাসনকার্য দীর্ঘ সময় পর্যন্ত পরিচালনা করেন, তার মধ্যে 1206 সাল থেকে 1526 সাল পর্যন্ত। আমরা এখন সুলতান কুতুবউদ্দিন আইবিকের কৃতিত্বগুলো আমরা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হলো দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। আমরা কিন্তু বারবারই কিন্তু আলোচনা করছি দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠাতা। এটাও পূর্বে বলেছি যে মুহাম্মদ ঘুরি তিনি মারা যাওয়ার পর এই হিন্দুস্তানে কিন্তু মুহাম্মদ ঘুরির সময়ে হিন্দুস্তানে বা দিল্লিতে বা ভারতে মুহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবেই ছিলেন। কিন্তু মুহাম্মদ ঘুরি যেভাবে শাসনকার্য পরিচালনা করার জন্য আদেশ দিতেন, ঠিক সেইভাবেই তিনিও শাসনকার্য পরিচালনা করতেন। কিন্তু তিনি যখন 1206 সালে মারা যান হঠাৎ করে, ঠিক সে সময় তিনি দিল্লিতে সালতানাত যুগ প্রতিষ্ঠা করেন বা দিল্লিতে সালতানাত শাসন প্রতিষ্ঠা করেন। এই জন্য তাকে বলা হয় দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা। আর দিল্লিতে সালতানাতের প্রতিষ্ঠাতা হিসাবে তার কৃতিত্ব অন্যতম। 2 নম্বর দাস বা মামলুক বংশের প্রতিষ্ঠাতা। এই কথা বারবার কিন্তু আমরা আলোচনা করছি যে কুতুবউদ্দিন আইবিক তিনি নিজে দাস ছিলেন। আর দাস শব্দের অর্থ আমি তো বলেছি যে এটা আরবি শব্দ মামলুক। এই দাস বংশ তিনি যেহেতু দাস ছিলেন, তিনি দিল্লিতে প্রথমে দাস বংশ প্রতিষ্ঠা করেন। যে দাস বংশ প্রতিষ্ঠা 11 জন শাসক ছিলেন এবং 11 জন শাসকের মধ্যে তিনি অন্যতম ছিলেন। আর দাস বংশকে আমি বলেছি যে এখানে বেশ বিখ্যাত বেশ কিছু শাসক ছিলেন। ইলতুৎমিশের কথা বলেছি, এরপর সুলতান রাজিয়ার কথা বলেছি, এরপর গিয়াসউদ্দিন বলবানের কথা বলেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভারতে দাস বংশ প্রতিষ্ঠা করেন এই দিল্লিতে, আর তার শাসনকাল ছিল 1206 সাল থেকে 1290 সাল পর্যন্ত। শ্রেষ্ঠ সেনানায়ক ছিলেন তিনি। আমরা এটাও আলোচনা করেছি কিছুটা যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয় লাভ করলেন পৃথ্বীরাজের সাথে। এই যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এই কুতুবউদ্দিন আইবিক। পরবর্তীতে কুতুবউদ্দিন আইবিকের উপর সন্তুষ্ট হয়েই কিন্তু মুহাম্মদ ঘুরি এই হিন্দুস্তানে তাকে দায়িত্ব দিয়েছিলেন। তার মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন সেনানায়কও ছিলেন। শ্রেষ্ঠ শাসক হিসেবেও কুতুবউদ্দিন আইবিক একজন শ্রেষ্ঠ শাসকের হিসেবে আখ্যায়িত করা যায়, কেননা তিনি 1192 সাল থেকে 1206 সাল পর্যন্ত যখন মুহাম্মদ ঘুরির প্রতিনিধি ছিলেন, হিন্দুস্তানের দায়িত্ব পালন করছিলেন, সেই সময় কিন্তু তিনি এই ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল তিনি বিজয় লাভ করেন। পাশাপাশি তিনি এ সময়ে একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। কুতুবউদ্দিন আইবিক পরবর্তীতে মুহাম্মদ ঘুরি মারা গেলে 1206 সাল থেকে তিনি এখানে 1210 সাল পর্যন্ত এই সময়ে তিনি দিল্লিতে
সালতানাত যুগ প্রতিষ্ঠা করেন। এই সালতানাত যুগের মধ্যেও শ্রেষ্ঠ শাসক, তাকে শ্রেষ্ঠ সুলতান বলা হতো কুতুবউদ্দিন আইবিক। এরপর কুতুবউদ্দিন আইবিকের একটি শ্রেষ্ঠ কাজ ছিলেন শিক্ষা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। কেননা কুতুবউদ্দিন আইবিকের যখন শাসন কার্য পরিচালনা করেন ঠিক সে সময় শিক্ষা দীক্ষা তাকে বলা হয় বিদ্যুৎসাহী শাসক ছিলেন। কেননা শিক্ষা বিষয়ে তিনি বেশ অনুপ্রেরণা দিয়েছেন এবং সে সময় অনেক কবি সাহিত্যিক তারা সাহিত্য চর্চা করেছেন, শিল্প চর্চা করেছেন, সংস্কৃতি চর্চা করেছেন। আর তার সময়ে শিল্প সংস্কৃতির বিশেষ করে স্থাপত্য শিল্পের বেশ কৃতিত্ব লক্ষ্য করা যায় কুতুবউদ্দিন আইবিকের। কেননা কুতুবউদ্দিন আইবিকের সময় উল্লেখযোগ্য যে বিষয়গুলো স্থাপত্য শিল্প তিনি নির্মাণ করা শুরু করেছিলেন তার মধ্যে একটি হলো কুতুব মিনার। এরপর কৌয়াতুল ইসলাম মসজিদ ও আড়াই দিনকা ঝোপড়া মসজিদ তিনি নির্মাণ করেন। এই যে স্থাপত্য শিল্প তার সময় নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু তিনি নির্মাণ কাজ যদিও সব কিছু শেষ করতে পারছিলেন না, পরবর্তীতে তার যোগ্য উত্তরসূরি ইলতুৎমিশ এটা নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন, কিন্তু তিনি এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন। আর কুতুব মিনার কিন্তু সেই সময় একদম শ্রেষ্ঠ স্থাপত্য ছিলেন। মধ্যযুগের শ্রেষ্ঠ স্থাপত্যের মধ্যে কিন্তু ছিল এই কুতুব মিনার। আর কুতুব মিনার নির্মাণ করার কারণ হলো যে ভারতে ইসলামের বিজয় নিশানা উড্ডীন করার জন্য তিনি মূলত বিজয় নিশানা উড্ডীন করার জন্য কুতুব মিনার নির্মাণ করেন। আর কুতুব মিনার নির্মাণ করেছিলেন, তার নাম দিয়েছিলেন কুতুব মিনার, নিজের নামে না, কুতুবউদ্দিন আইবিক। কিন্তু এই কুতুবের নাম কিন্তু না, কুতুবউদ্দিন আইবিকের নামে না। সেই সময় বিখ্যাত সুফি ছিলেন, দরবেশ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার খাকির নামে কিন্তু নামকরণ করেছিলেন কুতুব মিনার। আর কুতুব মিনার সে সময় প্রথমের দিকে ছিল 300 ফিট, পরবর্তীতে দুইটা ভেঙে গিয়েছিলেন, ভেঙে যাওয়ার পর 238 ফিট। আর এটা ইন্দো মুসলিম স্থাপত্য শিল্প ছিল, বিশেষ করে মুসলিম এবং ইন্ডিয়ার যৌথ স্থাপত্য শিল্প তিনি নির্মাণ করেন। এরপর কুয়াতুল ইসলাম মসজিদ এবং আড়াই দিনকা ঝোপড়া মসজিদও এটা বিখ্যাত স্থাপত্যের মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের দেখাচ্ছি সেই দিল্লিতে যে কুতুব মিনার নির্মাণ করেন। আমরা পাশাপাশি মসজিদের মতো দেখা যাচ্ছে, একসময় কিন্তু এটা আজান দেওয়া হতো। এখানে মসজিদের দেখা যাচ্ছে এখানে এই কুতুব মিনার, যেটা দিল্লিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাঠের সারসংক্ষেপ। কুতুবউদ্দিন আইবিক সম্পর্কে আজকে বেশ আলোচনা করলাম। বিশেষ করে কুতুবউদ্দিন আইবিকের প্রথম জীবন, দাস ছিলেন, পরবর্তী তিনি আসলেন বিভিন্ন লোকের হাত বদল হয়ে মোহাম্মদ ঘুরির কাছে আসলেন। মোহাম্মদ ঘুরির কাছে আসার পর তার যোগ্যতা দক্ষতা দিয়ে তিনি প্রমাণ করলেন এবং মোহাম্মদ ঘুরি তাকে শ্রেষ্ঠ সেনানায়কের দায়িত্ব দিলেন। এবং শ্রেষ্ঠ সেনানায়কের দায়িত্ব দেওয়ার পর হিন্দুস্তান বিজয় হলে সে হিন্দুস্তানের দায়িত্ব অর্পণ করেন। কুতুবউদ্দিন আইবিক মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে বেশ অনেক দিন তিনি শাসন কার্য পরিচালনা করেন হিন্দুস্তানের। পরবর্তী কুতুবউদ্দিন আইবিক তিনি কি করলেন, 1206 সালে যখন মোহাম্মদ ঘুরি মারা গেলেন, সেই সময় তিনি দিল্লিতে স্বাধীন মুসলিম সালতানাত শাসন প্রতিষ্ঠা করলেন। আর তিনি যেহেতু দাস ছিলেন, আর দাস থাকার কারণে মূলত তিনি দাস বংশ বা মামলুক বংশ প্রতিষ্ঠা করেন। আর তার সবচেয়ে কৃতিত্ব হলো তিনি দিল্লিতে মুসলিম সালতানাত শাসন প্রতিষ্ঠা করলেন। তিনি গোড়াপত্তন করেছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবিক। আর এই কুতুবউদ্দিন আইবিক প্রতিষ্ঠিত সালতানাত যুগ 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, যখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি
এই ভারত আক্রমণ করলেন তার পূর্ব পর্যন্ত কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে এখানে মুসলিম সালতানাত শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং দিল্লির সালতানাত শাসন প্রতিষ্ঠার পিছনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান বা প্রতিষ্ঠাতা তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবিক। আর কুতুবউদ্দিন আইবিক শাসন কার্য পরিচালনা করেছেন। কুতুবউদ্দিন আইবিক এখানে তিনি স্থাপত্য শিল্প নির্মাণ করে সেই সময়ের উল্লেখযোগ্য শ্রেষ্ঠ স্থাপত্য ছিলেন কুতুব মিনার। এই কুতুব মিনার বিজয় নিশানা হিসেবে, ইসলামের বিজয় নিশানা হিসেবে দিল্লিতে তিনি প্রতিষ্ঠা করলেন। আর সর্বশেষ তিনি 1210 সালে তিনি মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে বেশ কুতুবউদ্দিন আইবিক নিয়ে আমরা আলোচনা করলাম। আমি দেখি তোমরা কতটুকু আমার এই পাঠটা অনুধাবন করতে পেরেছ। 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে আমি করতে চাই, দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কে? আমি যদি এটা সবাইকে বলি তোমরা পারবে তো? আশা করি সকল শিক্ষার্থীরাই পারবে, কেননা দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা আমি বারবার বলেছি কুতুবউদ্দিন আইবিক। 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন আমি কিন্তু বারবার এই কথাগুলি বলছি, লেকচারের মধ্যে বলেছি। তোমাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, আইবিক শব্দের অর্থ কী? আইবিক শব্দের অর্থ তো আমি আলোচনা করেছি, এটা সবার মনে থাকার কথা যে আইবিক শব্দের অর্থ চন্দ্র দেবতা। আর তোমাদের বলছি যে কুতুবউদ্দিন আইবিক চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য তাকে আইবিক নামে আখ্যায়িত করা হয়ে থাকে। এরপর কুতুবউদ্দিন আইবিককে লাক বক্স বলা হয় কেন? কুতুবউদ্দিন আইবিক লাক বক্স বলা হয় কেন? এটা তো বলেছি যে কুতুবউদ্দিন আইবিক দানের হাত ভালো ছিল, তিনি লক্ষ লক্ষ টাকা দান করতেন, এই জন্যই তাকে লাক বক্স বলা হয়। এটা একটা তার ভালো উপাধি। এরপর দিল্লির কুতুব মিনার কার নামে নামকরণ করা হয়? এটা তোমাদেরকে আমি যে লেকচারের মধ্যে বলেছি যে কুতুবউদ্দিন আইবিক তিনি কুতুব মিনার প্রতিষ্ঠা করেন, কিন্তু তার নামে নামকরণ করেন নাই। সেই সময় বিখ্যাত সুফি দরবেশ কুতুবউদ্দিন বখতিয়ার খাকির নামে এই কুতুব মিনার নামকরণ করেছিলেন। এরপর সর্বশেষ, মামলুক বংশকে দাস বংশ বলা কতটুকু যুক্তিযুক্ত? মামলুক বংশকে দাস বংশ বলা যুক্তিযুক্ত। আমরা জানি যে এক কথায় বলতে পারবো যে মামলুক বংশকে দাস বংশ বলা যুক্তিযুক্ত। অনেকেই এটাকে তথাকথিত দাস বংশ বলেছেন। ইতিহাসবিদগণ বলেছেন যে আসলে দাস বংশের তো সবাই তো আর দাস ছিলেন না, আর যেসব শাসকরা শাসন কার্য পরিচালনা করেছেন তার আগেই দাস থেকে মুক্ত হয়ে গেছেন, অতএব তারা সবাই আর তো দাস ছিলেন না। এই জন্য তারা কিন্তু সবাই তুর্কি ছিলেন। এই জন্য এই বংশকে তথাকথিত দাস বংশ বা মামলুক বংশ না বলে যদি তুর্ক বংশ বলা হয় তাহলে এইটাই মনে হয় যুক্তিযুক্ত। ঐতিহাসিকগণ এটাই প্রমাণ করেছেন। আজকে বাড়ির কাজের মধ্যে তোমাদের একটি ছোট্ট কাজ দেবো, সেটা হলো সুলতান কুতুবউদ্দিন আইবিকের কৃতিত্ব আলোচনা করো। আমার মনে হয় যে এটা বাসায় গিয়ে যদি তোমরা একটু বই পড়ো, বই পড়ার মধ্যে আর আমার লেকচারটা যদি ভালোভাবে অনুধাবন করতে পারো, লেকচারটা যদি বারবার শুনতে পারো, দেখতে পারো, আশা করি তোমরা কুতুবউদ্দিন আইবিকের কৃতিত্বগুলো বেশ ভালোভাবে আলোচনা করতে পারবে। একটা অ্যাসাইনমেন্ট হিসেবে লিখবে, পরবর্তী যখন ক্লাস খুলবে তখন আমাকে দিবে, আমি এইটা তোমাদের এই অ্যাসাইনমেন্টটা দেখবো যে তোমরা কতটুকু এই পড়াটা অনুধাবন করতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আর বেশি কথা নয়, অল্প কথাই বলবো যে তোমরা এই দুঃসময়ে, এই মহামারীর এই সময়ে তোমরা সবাই বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তোমরা বাসায় অধ্যয়ন করবে এবং এই স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাবে, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখেই আজকের আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ, আবারও শুভেচ্ছা জেনে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।